এই যে আপনি বলছিলেন যে নামাজ মসজিদ এগুলো মুসলমানরা ছাড়বে না, আপনি বলেছিলেন যে 6 ডিসেম্বর আমি বাবরি মসজিদ শিলান্যাস করব। এখনো বলছি করব, কারণ এটা আমি মহান আল্লাহ তাআলা যদি নিশ্চয়ই আমার ইচ্ছাকে পূরণ করবে। আমি 6 ডিসেম্বর 2025 বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে একটা জায়গা মোটামুটি কথা বলে রেখেছি। আমার প্রথমে টার্গেট ছিল যে 6-7 বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা 15 বিঘা থেকে 18 বিঘা জায়গার মধ্যে প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে, সেখানে বোর্ড লাগানো হবে, সেখানে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করবো। শিলান্যাসে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবে? অবশ্যই ডাকবো ওনাকে, নিশ্চয়ই যাবেন। আপনার বহু বছরের বর্ণময় রাজনৈতিক জীবন অনেক পট পরিবর্তন হচ্ছে। আপনি বলছেন আমার এখনো পর্যন্ত অফার আসে, যেমন আমরা শুনলাম যে ওয়াইসি সাহেবের অফার এসছে বা বিজেপির অফার আসে, আমরা শুনেছি আইএসএফ এরও নাকি একটা অফার এসছে আপনার কাছে। বললাম তো আমি ওকে ইন্ডিকেট করতে চাইছি না। আমার মতো ব্যক্তি আমি মনে করি আমি সঠিক জায়গায় আছি, তা নাহলে এত দলের নেতারা আমাকে নিয়ে কেন ভাববে? তাহলে আমাকে পাগলের ক্লাব বলে উড়িয়ে দিত, বলতে এর সম্বন্ধে কোনো আলোচনা করার দরকার নাই। আমি এখনো এই সমস্ত বিভিন্ন দলের নেতারা তাদের বিভিন্ন মাধ্যম দিয়ে আমার সঙ্গে তারা সংস্পর্শে আসতে চাইছে বা আমার পাশে থাকতে চাইছে, আমার হেল্প নিতে চাইছে, আমাকে হেল্প করতে চাইছে। এটাই তো আমি গর্ববোধ করি যে আমি সঠিক পথে আছি। তা না হলে তো এত লোক আমার প্রতি এত আকৃষ্ট হতো না, বা আমাকে নিয়ে তো মুম্বাই থেকে ছুটে চলে আসে দেখা করার জন্য, কাশ্মীর থেকে ছুটে চলে আসে শুধু আমার সঙ্গে আধ ঘন্টা কথা বলার জন্য। তো এটা আমার গর্ব হয়। জিআই এর পর্দায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি ফেস টু ফেসের 5ম পর্ব। আর আজকের পর্বে যিনি অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন, তিনি প্রায় হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন তার রাজনৈতিক অভিজ্ঞতায়। তিনি বিতর্কিত বিধায়ক, হ্যাঁ তৃণমূলের বিতর্কিত বিধায়ক। অবশ্যই বুঝে গেছেন, নাম হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আপনাদেরকেও স্বাগত জানাই এই ফেস টু ফেস অনুষ্ঠানে আসতে পেরে, বা আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছি। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব। আমরা আগস্ট মাসে আছি, আর মাত্র কয়েকদিন পরে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস আসছে, 15ই আগস্ট। আপনি কতটা প্রস্তুত? দেখুন, 15ই আগস্ট তো নিশ্চয়ই আমাদের যে দীর্ঘদিনের 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের মানুষ আমরা 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করেছি। পরাধীনতার চোখ রাঙানির হাত থেকে আমরা নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে সমস্ত কিছু খাওয়া দাওয়া, তারপরে যে কোনো রং, পছন্দের রঙের জামা কাপড় পরা থেকে শুরু করে সব কিছুতেই আমরা ভারতবর্ষী হিসাবে স্বাধীনতার পর থেকে স্বাধীনভাবে আমাদের সংবিধানকে মেনে, সংবিধানকে সম্মান জানিয়ে আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসী হিসাবে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক। সেটা তো বুঝলাম, কিন্তু এই 15ই আগস্ট এই তারিখটা আর হুমায়ুন কবির এগুলো খুব চর্চায় আছে। হ্যাঁ, কদিন আগে আমি একটা বলেছি যে আমি দীর্ঘ পলিটিক্যাল ক্যারিয়ারের মধ্যে লাস্ট যে 2021-এর নির্বাচন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হয়ে তার মনোনীত ঘাসফুল চিহ্নের প্রতীক নিয়ে লাস্ট 2021-এর বিধানসভায় আমি 69 ভরতপুর অ্যাসেম্বলি নির্বাচিত। সেখানে রাজ্য স্তরের যিনি সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা আমাদের নাম্বার 2 বর্তমানে লোকসভার দলনেতা
এবং সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি যে আমার যে জেলা, যে হোম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেখানে আমার দীর্ঘ অভিজ্ঞতায় রাজনীতির মধ্যে মানুষের সঠিক পরিষেবা, যাতে সঠিকভাবে মানুষ তার ন্যায্য অধিকার বা মানুষ যাতে শাসক দলের উন্নয়ন সঠিকভাবে তাদের কাছে ঘরে ঘরে পৌঁছায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই লক্ষ্যেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যকে শাসন পাঠ চালাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর যে দক্ষ রাজনীতিবিদ বা তিনি যে দীর্ঘ তার রাজনৈতিক জীবন, 1984 সাল থেকে তার সরাসরি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে তার উত্থান হয়েছিল। দীর্ঘ 7 বারের তিনি ভারতবর্ষের পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। 3 বার কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে, 2 বার রেলমন্ত্রী, আগের কয়লা মন্ত্রী, এই সমস্ত বিচক্ষণতার সঙ্গে তিনি চালিয়েছেন বা ভারতবর্ষের বা বাংলার মানুষের উন্নয়নে তিনি যুক্ত হয়ে আছেন। পরিশেষে 34 বছরের যে বাম জামানা, যেখানে প্রতি পদে পদে গ্রামগঞ্জ শহর সমস্ত জায়গাতে 1977 সালের 21শে জুন প্রয়াত কমরেড জ্যোতিবাবু, তিনি 23 বছরেরও বেশি সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার আরেকজন কদিন আগে প্রয়াত হওয়া বুদ্ধদেব বাবু, তিনিও প্রায় 11 বছর মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছিলেন। সেই সমস্ত শাসনকাল আমরা তাদের অনেক অত্যাচার, অনাচার, অবিচার, প্রশাসনের অনেক চোখরাঙানি, এসব সহ্য করেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন। আমরাও তার পিছু পিছু কখনো সোমেন মিত্রকে সামনে রেখে, কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সিকে সামনে রেখে, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়কে সামনে রেখে আমরা কংগ্রেসটা করেছি। আজকে এই যে 21শে জুলাই যে তাৎপর্য, সেটা 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের নাম অনুযায়ী ভোটার আইডেন্টি কার্ড বা সচিত্র পরিচয়পত্র জন্য তিনি দাবিতে 21শে জুলাই 1993 মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সেই সময় লক্ষ লক্ষ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই যে ন্যায্য দাবি বা মানুষের আইডেন্টিটির প্রশ্নে যাতে কোনো ভুয়ো ভোট কেউ না দিতে পারে, ডেথ ভোট যাতে না দিতে পারে, বা ভোটার লিস্টের বাইরে ইলেকশন কমিশনের MCC মডেল কোড অফ কন্ডাক্টকে সম্মান করে যাতে ভোটার অধিকার প্রয়োগ হয়, এই সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সাধারণ মানুষকে আজকে সেই জায়গাতে এনে দিয়েছেন। তো সেই সবটাই ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তিনি বারবার প্রমাণ করেছেন এবং মানুষও তার প্রতি আস্থা রেখেছে, ভরসা রেখেছে। তার মধ্যে থেকেই আমরা বাংলায় যে 35% মুসলিম জনসংখ্যা, তার মধ্যে আপনি দেখবেন সব থেকে সংখ্যার পার্সেন্টেজের বিচারে বা পরিসংখ্যানে প্রায় 72% মুসলমান জনসংখ্যা মুর্শিদাবাদে। আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের 35%, কিন্তু সব থেকে মুসলিম জনসংখ্যা বেশি বসবাস করে মুর্শিদাবাদ জেলায়। প্রায় টোটাল 90 লক্ষ মানুষের বসবাস, প্রায়
59 লক্ষর কাছাকাছি ভোটার, ছেলে মেয়ে সব মিলে। তার মধ্যে প্রায় 44-45 লক্ষ মুসলমান ভোটার মুর্শিদাবাদ জেলায়, 22টা বিধানসভায়, 3টে লোকসভায়, 26টা ব্লকে, 250টা গ্রাম পঞ্চায়েত এবং 8টা পৌরসভা মিলে। তো এই যে জনসংখ্যা, সেই অনুযায়ী আমাদের মুর্শিদাবাদের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বেশি প্রায় সংখ্যা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, এবং তিনি দক্ষ নেত্রী, তিনি মানুষের জন্য কাজ করছেন, মামাটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন রকম পরিষেবামূলক প্রকল্পের মাধ্যমে বহু আছে, নাম বলতে গেলে প্রায় 80 ছাড়িয়ে গিয়েছে প্রকল্পের বিভিন্ন। এক কথায় জিরে থেকে হিরে বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তার মধ্যে থেকেই প্রশাসন একটা পার্ট আর সংগঠনের একটা পার্ট। প্রশাসনেও দক্ষ লোকের দরকার, সংগঠনেও যাদের দক্ষতা অভিজ্ঞতা বা জনমানুষে কার কাছে বেশি কে পপুলার বা কার গ্রহণযোগ্যতা বেশি আছে, এইসব করে গোটা রাজ্যেরই নেতৃত্বও সিদ্ধান্ত হয়, প্রশাসনেরও বসানোর ক্ষেত্রে সেটাই হওয়া উচিত। কিন্তু বাস্তবে বললাম, বাংলার 35% মুসলিম জনসংখ্যার পরে যেখানে যে জেলায় সব থেকে বেশি 71-72% মুসলিম জনসংখ্যা, সেই জেলায় সঠিকভাবে আমাদের মূল্যায়ন হয়নি বা হচ্ছে না। সেটার জন্যই আমি এই পবিত্র আগস্ট মাসের রাজনীতির যেহেতু লোক, তাই 79তম যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব, সেই সময়সীমা দিয়ে আমরা বলেছি যে আগামী দিনে আমরা তৃণমূল কংগ্রেসই করব, তৃণমূল কংগ্রেসেই থাকব। কিন্তু জনসাধারণ তাদের সংখ্যা অনুযায়ী, তাদের পার্সেন্টেজ অনুযায়ী তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করছে ভোট দিয়ে, 22টা বিধানসভার মধ্যে 20টা বিধানসভা সদস্য জোড়া ফুল চিহ্নে, ঘাস ফুল চিহ্নে যারা ইলেক্টেড করে পাঠিয়েছে, তাদের ন্যায্য দাবি অধিকারের আদায় করার জন্য বা তা প্রতিষ্ঠা করার জন্য আমি আগামী দিনে আরও বেশি সোচ্চার হব এবং গ্রামগঞ্জে, মানে শহরের তুলনায় গ্রামগঞ্জের মানুষ বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়িয়ে ধরে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো ভোট আসলেই, সে পঞ্চায়েত ভোট বলুন, পৌরসভা ভোট বলুন, বিধায়কদের ভোট বলুন আর পার্লামেন্টের ভোট বলুন, সর্বস্তরেই কিন্তু মুর্শিদাবাদ জেলায় আজকের দিনে শক্ত একটা জেলা তৃণমূল কংগ্রেসের জন্য। সেই জেলার মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উন্নয়ন থেকে কোনো রকম পিছিয়ে থাকবে বা বঞ্চিত থাকবে, এটা আমি কোনো মতেই বরদাস্ত করব না। আমি মানুষের উন্নয়নের জন্য পার্টি করি বা দল করি, তা নাহলে দল করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ দল তার নিজস্ব গতিতে, নিজস্ব ধারায় চলবে, তেমনি আমি মানুষের অধিকারের প্রতিষ্ঠিত করতে গিয়ে সোচ্চার হব বা মানুষ যে পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন, তার সব সুযোগ যাতে মুর্শিদাবাদের মানুষ সে তার উন্নয়ন থেকে বঞ্চিত না থাকে, পিছিয়ে পড়ে না থাকে। কলকাতা শহর যেমন মমতাময় হয়ে আছে, সমস্ত উন্নয়ন কলকাতার রাজধানী অলিতে গলিতে তারা পাচ্ছে।
ঠিক তেমনি মুর্শিদাবাদে যেন সেইভাবে উন্নয়নটা পৌঁছায়, এটাই হচ্ছে আমার আপনার চাহিদা, মেন চাহিদা। বা 15ই আগস্ট আলটিমেটটা কিন্তু সেটাই দেওয়া। এবার আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মিডিয়ার লোকরা এক একজনের মতো করে ব্যাখ্যা করছে, সেটা দায়িত্ব আমি বন্ধুর কাছে আপনার ব্যাখ্যাটাই আমরা তুলে ধরবো। তো আপনার ডিপি, মানে আপনি যে মোবাইল আপনার নাম্বার ব্যবহার করেন, সেই ডিপিতে এখনো দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি পাশাপাশি হাঁটছেন, কিন্তু না 15ই আগস্টের পরে যদি ডিপিটা পরিবর্তন হয়ে যায় তাহলে অনেকে তো আঘাত পেয়ে যাবে। না, ডিপি পরিবর্তন হওয়ার চান্স খুব কম, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে অনেক ট্যালেন্ট লিডারশিপ দিচ্ছে। যদিও তার যে এজ সে জন্মিয়েছে, তারপরে ধীরে ধীরে সে 38 বছরে পড়েছে। আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা 43 ইয়ার্স, অর্থাৎ 43 বছর আমি আমার অভিজ্ঞতা। তো আমি 30 বছর কংগ্রেস, তারপরে 2012 সালের 20 নভেম্বর থেকে এই যে বাকি 25 সাল আজকে চলছে, আজকে যে 8ই আগস্ট, তো 9ই আগস্ট একটা ঐতিহাসিক দিন, 15ই আগস্ট আমাদের স্বাধীনতার দিন। আমি ঠিক এটাই মিন করতে চেয়েছিলাম যে আগস্ট মাস, পবিত্র আগস্ট হাউসের মানে অ্যাসেম্বলির আমি মেম্বার, মানুষের দ্বারা নির্বাচিত। কাজেই যে মানুষ আমাদেরকে নির্বাচিত করে পবিত্র বিধানসভায় পাঠিয়েছে, তাদের ন্যায্য দাবিগুলা নিয়ে আমি সোচ্চার হব, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যোগ্যতায় অনেক দূর আগিয়েছে, আজকে লোকসভার দলনেতা হয়েছে। বাংলার 42টা লোকসভা আসনের মধ্যে সব থেকে বেশি মার্জিনে 7,10,000 মার্জিনে, ওর উপরে আরও 2-3 জন আছে। কিন্তু ও তো মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, এবং 2014, 2019, 2024 অলরেডি ও 3 বারের সাংসদ নির্বাচিত হয়ে গেছে। কাজেই তার সঙ্গে আমার যে ডিপি, সেটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। তবু বলছি যে সেখানে যেমন ডিপিতে তার নাম জায়গা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় তারও নেত্রী, আমারও নেত্রী, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে আমি মানুষের ন্যায্য অধিকার আদায় করার জন্য যে সেটা আমি করি। আপনি যখন কংগ্রেসে ছিলেন বা অন্যান্য দল যখন করেছেন, আমরা দেখেছি বারবার আপনার উপরে আক্রমণ হচ্ছে, আপনার উপরে কেস হচ্ছে, আপনি বারবার মুখ খুলেছেন। আমি এখনো পর্যন্ত তৃণমূলে থাকার সময় আপনি নানান সময় নানান ধরনের কথা বলেন, বিতর্কিত কথা, আপনাকে শোকজ করা হয়। আপনি কি আগাগোড়াই এরকম ঠোটকাটা এবং বিতর্কিত? দেখুন, আমি এই 62 বছর বয়সে এসে আপনাকে একটা কথা বলছি, আমি মহান আল্লাহ তাআলার সৃষ্টি, তিনি আমাকে দয়া করে, প্রচুর জীব আছে, সেই জীবের মধ্যে অন্যতম জীব হচ্ছে মানুষ। সেই মানুষ হিসাবে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ন্যায় আর অন্যায়ের মধ্যে যে পার্থক্য, সেটা সবসময় ন্যায়ের পক্ষে থেকেছি, অন্যায়কে সবসময় বর্জন করেছি। যত রকম মানুষের সম্মান দেওয়া বা সম্মান নেওয়া, এই নেওয়া দেওয়ার মধ্যে শেষ কথা যে মহান আল্লাহ তাআলা বলবেন আমি কতদিন বাঁচব, আমি কি খেয়ে বাঁচব, আমার ভাগ্যে অদৃষ্টে কি হবে, সবটাই আমি মনে করি সম্মান দেওয়াও আমার মহান আল্লাহ তাআলার কাজ। আমাকে যদি কেউ অসম্মান করে, সেটাও আল্লাহ তাআলাই নিশ্চয় অখুশি হলে আমাকে অসম্মান করবে। কাজেই আপনি যে বললেন যে বিতর্ক, আমি সব বিতর্ক বা আমি ন্যায় কথা বলতে আমি কোনো মতেই কাউকে পিছুপা হই না, বা কারো সম্বন্ধে আমার কোনো কাউকে ইচ্ছাকৃত আমি অসম্মান করব বা কোনো দল করছি সেই দলকে কোনো বিড়ম্বনায় ফেলবো, এটা আমি ইচ্ছাকৃত বলিও না, করিও না। কিন্তু ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে
যারা অন্যায়কে প্রশ্রয় দেয় তাদের বিরোধিতা করতে গিয়ে হয়তো কখনো কখনো আমাকে সকোজ খেতে হয়েছে। আমি একমাত্র তৃণমূলের বিধায়ক যে 2024 সালে 2015 সালে একবার 6 বছরের জন্য বহিষ্কার হয়েছিলাম, তারপরে আবার 20-তে এসে 21-এ বিধায়ক হওয়ার পর 2024 সালের নভেম্বরে সকোজ খেয়েছি, 2025 সালের মার্চ মাসে সকোজ খেয়েছি। এই ন্যায় পথে থাকতে গিয়ে, ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে আবার 2025-এর জুন মাসে লাস্ট ওয়ার্নিংও পেয়েছি। তো আমি মনে করি যে আমি সঠিক জায়গায় আছি। আমি যদি সঠিক জায়গায় না থাকতাম তাহলে আমাকে নিয়ে এত আলোচনাও হতো না, এত চিন্তাও করতেন না। বা আমি তো বলছি 294 জন বিধায়ক, তার মধ্যে 65 জন মতো বিজেপি আছে, আর বাকি 225-26 তৃণমূলের। তো কোনো তৃণমূল বিধায়ক একবারই সকোজ খায়নি। আমি দুবার সকোজ এবং লাস্ট ওয়ার্নিং। আর আমি এর আগে যখন 2012-তে ঢুকে 2013, 14, 15, 26 ফেব্রুয়ারি 2015 তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমাকে 6 বছরের বহিষ্কার করে দিয়েছিলেন। তো আমি মনে করি যে আমার যে ক্যারিয়ার বা আমি যে সাধারণ জীবনযাপন করে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলাফেরা করি, আমি মনে করি যে ন্যায়ের পক্ষে থাকতে গেলে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে ঈমান নিয়ে মরার যদি শেষ মুহূর্ত পর্যন্ত আমি ঈমানকে শক্তিশালী রেখে যদি আমি মরতে পারি, আমি মনে করব আমি গর্ব করব এবং মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে বিচারের দিনে আমি নিশ্চয়ই বিচার পাব। মানুষের কাজ করতে। আপনি যদি গুড বুকে থাকেন তাহলে আপনার রাজনৈতিক কেরিয়ার বা আপনার অনেক কিছুই আপনি বেশি বেশি করে পেতে পারেন। সেটা নিশ্চয়ই। মানুষ তো সবাই আমার মতো ঝুঁকি নেয় না, সবাই আমার মতো মানুষকে নিয়ে অত হয়তো ভাবে না। কেউ ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, যে আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রিয় পাত্র হিসাবে থাকতে পারি, তাদের নেক নজরে থাকতে পারি, সেটা অনেকেই চেষ্টা করে, আমিও করি। কিন্তু সেটার মধ্যে আমাকে ন্যায় কথা থেকে দূরে থাকতে হবে বলে আমি মনে করি না। একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করি, আপনি প্রত্যেকটা কথা যখন বলেন তখন সাল, তারিখ, সেই দিন, সময়, এমনকি পরিসংখ্যানগুলোও দিয়ে যান। এগুলো কি করে সম্ভব, মনে রাখেন কি করে? দেখুন, এটাও আল্লাহর দান। কারণ আমি প্রথম পার্টে পড়াশোনা মাধ্যমিক করার পরে ছেড়ে দিয়েছিলাম। আমার বাড়িতে আমার বড়দা এখনও জীবিত আছে, 78 বছর বয়স। আমার মা এখনও জীবিত আছেন, 99 বছরে চলছে। তো আমার মা 99 বছর বয়সে আমাকে যে জন্ম দিয়েছে, তিনি এখনও ডেলি 4টে করে রসগোল্লা খায়। আর আমি তার পেটে জন্মগ্রহণ করে আমাকে এখানে অ্যাপোলোর ডাক্তার যে মুখার্জি বলেছে, আপনি চিনি ছাড়া চা খেতে হবে, রসগোল্লা খাওয়ার তো প্রশ্নই নেই। তাহলে ওই যে আগে বললাম যে আমার অদৃষ্ট কি থাকবে, আমার এখানে কিভাবে আমি বিচলন করব, বা আমি কবে মরব, কতদিন বাঁচব, এসব তো আমার উপরে নির্ভর করে না। কাজে আমি মনে করি আমার যে এই মেমোরি বা আমাকে যে এই স্মরণ শক্তি, এটাও আমার মহান আল্লাহ তাআলার দান। তা নাহলে আমি আপনাকে বলছি 1977 সালের 21শে জুন জ্যোতিবাবু তৎকালীন কংগ্রেসে সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানার অবসান ঘটিয়ে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন। 23 বছরের পরে কবে তিনি মুখ্যমন্ত্রী থেকে সরে গেছিলেন। বুদ্ধবাবু আবার এসেছিলেন, তিনি 13ই মে 2011 সেই বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছিল। তখন বুদ্ধবাবু সহ তাবড় ক্যাবিনেটের মন্ত্রীদের পরাজয় ঘটেছিল। কংগ্রেস এবং তৃণমূলের জোটবদ্ধভাবে লড়েছিল। 65টা আসনে কংগ্রেস লড়েছিল, বাকি আসনে 229টা আসনে
তৃণমূল লড়েছিল। তৃণমূল পেয়েছিল 182টা আসন, আর কংগ্রেস পেয়েছিল 42। মধ্যে আমাদের জেলাতেই 14 মধ্যে আমি ছিলাম হুমায়ুন কবির। এটার নাম হুমায়ুন কবির। আমি চর্চা করি, আমাকে নিয়ে লোকে চর্চা করে। আমি দেখবেন কোনো ব্যক্তির জন্য অযাচিত কাউকে আক্রমণ করতে যায় না, কিন্তু আমাদের ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের কাজ করতে গিয়ে আমাদেরকে যদি কেউ উল্টো পাল্টা বলে, আক্রমণ করে, তখন আমরা তাকে সঠিক সমুচিত জবাবটা দিই। বহু বছরের এই রাজনৈতিক কেরিয়ার, এই কেরিয়ারে আপনি 30 বছর কংগ্রেস করেছেন, তারপর আপনি তৃণমূলে এসেছেন, তৃণমূল থেকে আবার কংগ্রেসে গেছে, আবার বিজেপিতে গেছে, আবার তৃণমূলে গেছে। এই যে এতবার আপনি আপনি নিজেই বলেছেন যে আমি অনেক জনের সঙ্গে ঘর করেছি, তো কার সঙ্গে ঘর করাটা আপনার সব থেকে শুরু করা হচ্ছে? দেখুন, আমি একটা কথা বলছি, দীর্ঘ 1982 সাল থেকে 2012 সাল, দীর্ঘ 30 বছরের রাজনীতির করতে গিয়ে পারিবারিক অনেক সমস্যা থাকার সত্ত্বেও আমার ব্যক্তিগত যে সোর্স অফ রোজগার এবং যে ব্যবসায় করে আমি নিজেকে অর্থনৈতিকভাবে যতটুকু প্রতিষ্ঠা পেয়েছি, আর রাজনৈতিক জীবনে আমি অনেক নেতৃত্বের সংস্পর্শে এসেছি। আমাদের জেলায় প্রয়াত আব্দুল সাত্তার সাহেব, যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্টে কৃষি এবং আইন মন্ত্রী ছিল, আতাউর বরকত গনি খান চৌধুরী, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিল। তখন আমরা আন্ডারে যে ছিলাম, তবুও কিন্তু ওনাদেরকে নিজের হাতে করে খাইয়েছি। আমার তখন ওই 74 সালে ওনারা যখন আমাদের বাড়িতে যায়, আমার এক জ্যাঠা ছিলেন, তিনি হাজি আফজল হোসেন, তিনি ওনাদেরকে আমন্ত্রণ করেছিল। তখন আমরা সৌভাগ্য হয়েছিল বরকত সাহেব এবং সাত্তার সাহেবকে নিজে হাতে করে খাবার পরিবেশন করার। তো সেই থেকে রাজনীতিতে আকর্ষণীয় হয়েছিলাম। এবং পরবর্তীকালে আমি প্রণব মুখার্জি, তিনি বীরভূমের কিন্নাহারের মিরিটি গ্রামের বাসিন্দা, তিনি সর্বভারতীয় রাজনীতিতে লাস্ট রাষ্ট্রপতি হয়েছিলেন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান, অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী, তারপরে ডিফেন্স মিনিস্টার, অনেক পদে অলঙ্কিত ছিলেন। তবু আমার নিজের ব্যক্তিগতভাবে দেখেছি প্রণব মুখার্জি সত্যিকারের একজন মানুষ ছিলেন। ওনার বাড়িতে প্রায় দুর্গাপুজোতে আমাদেরকে ইনভাইট করতেন। আমরা কখনো যেতে পারতাম, কখনো যেতে পারতাম না। গেলে ভালো মন্দ কিছু থাক না থাক, তার বাড়িতে গেলে যে আপ্যায়ন বা যে আন্তরিকতা বা যেভাবে কথা বলা, ভারতবর্ষের রাষ্ট্রপতি উনি। তারপরে কিন্নাহারে পুজোতে এসছে, আমরা গেছি আমাদের সঙ্গে, তার কোনো দাম্ভিকতা ছিল না, সে আমাদের সঙ্গে। আমি জেলা পরিষদে কন্টেস্ট করেছি, তো আমার হয়ে জেলা পরিষদে কত সময় বের করে একটা এত বড় লিডার, সে আমার হয়ে প্রচারে এসছে। এই যে ওনার সাথে আমার যে আমাকে যে স্নেহ করতেন। পরে 1996 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় বহরমপুর লোকসভার প্রার্থী হয়েছিল। ওনার স্ত্রী মায়া রায়, তিনিও অ্যাডভোকেট ছিলেন, উনিও বিখ্যাত অ্যাডভোকেট ছিলেন, সিদ্ধার্থ ব্যারিস্টার ছিলেন। তো উনি আমার বাড়িতে, আমার যে খাটে আমি ঘুমাই সেই খাটে রেস্ট করেছেন, সেখানে থেকে ইলেকশনের প্রচার করেছেন। তো আমার এইগুলা অনেক ভালো ভালো মানুষের সঙ্গ, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। এই যে অধীর রঞ্জন চৌধুরী, আজকে আমার তার সাথে রাজনৈতিক বিরোধ, কিন্তু আমার গুরু না, কিন্তু আমার খুব সহযোদ্ধা, কারণ আমাকে অনেক হেল্প করেছে। আমিও তাকে রাজনৈতিকভাবে ওর যারা শত্রুতা বা ওকে যারা প্রাণে মারতে চেয়েছিল, ওকে যারা অনেক রকমভাবে অ্যাটাক করেছিল, 2005 সালে দিল্লি থেকে অ্যারেস্ট হয়ে এসেছিল প্রিয়রঞ্জন দাস মুন্সিরা, তখন জলসম্পদ মন্ত্রী, প্রণববাবু তখন ডিফেন্স মিনিস্টার। তখন আমরা অধীর চৌধুরীর বিপদে আপদে তার সঙ্গে সঙ্গ দিয়েছি, আর ও আমাকে
একজন কর্মী হিসাবে আমি তার বয়সেও ছোট, কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার ওর শুরু হয়েছিল 1979 সালে, মানে 89 সালে রাজীব গান্ধীর হাত ধরে 1989, আর আমি শুরু করেছিলাম 1982 সালে। সেদিক দিয়েও আমার রাজনৈতিক গুরু না, আমার সহযোদ্ধা। আমি দাদাই বলতাম, আমাকে তুই তোকারি করে ছোট ভাইয়ের মতোই বলতো, কিন্তু আমাদের কথার অত্যন্ত গুরুত্ব দিত। আপনি বললেন যে এবার ভোটে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর হবে না। ওটাই না, বিগত 2024 লোকসভার প্রাক্কালে আপনাদের মতো বহু জার্নালিস্ট, বহু সাংবাদিক, বহু আমাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিল যে অধীর চৌধুরীকে কেউ হারাতে পারবে না, অধীর চৌধুরী জিতবে। আমি কলকাতায় ওই ভোটের অনেক আগে, মানে 2023 ডিসেম্বর থেকেই বলেছিলাম জোর দিয়ে যে অধীর চৌধুরী 2024 জিততে পারবে না, পরাজিত হবে। এবং 2022 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে কংগ্রেসের অনেক ইম্পর্টেন্ট সিডব্লিউসির মেম্বারদের সামনে আমি বলে এসেছিলাম, দিল্লিতে 10 নম্বর জনপথে সোনিয়া গান্ধী বসেন, 11 নম্বর জনপথে একটা জায়গায় আমি কংগ্রেসের সিডব্লিউসির মেম্বার, সেই টাইমে এই ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে ছিলেন। ঘটনাচক্রে তেনার সঙ্গে আমি ডিনার করেছিলাম, আর সেই ডিনারের টেবিলে উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের লোকসভার দলনেতা অধীরবাবু, আপনার তো একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন, আপনার তার আগামী দিনে 2024 সালে সে কি পজিশন? আমি বলেছিলাম ইলেকশনে হারবে। আপনার ভবিষ্যৎবাণী খেটে গেল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তাকে বাইরে থেকে আনতে হলো, এটা আপনি কি বলবেন? এটা আপনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নর এই মুহূর্তে আর কোনো তাৎপর্য নেই, কারণ আমি যখন প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল 10ই মার্চ ব্রিগেড থেকে, সেদিনকেই আমি এই প্রার্থীর বিরোধিতা করেছিলাম। 3 দিন 4 দিন যাবৎ বিভিন্ন মিডিয়ায় বলেছিলাম যে কোনো প্রয়োজনীয়তা ছিল না যে গুজরাট থেকে এই খেলোয়াড়কে নিয়ে এসে, একজন দক্ষ রাজনীতিবিদ, 5 বারের সাংসদ, তার বিরুদ্ধে তাকে প্রার্থী করা, মানুষ এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, এসব বলেছিলাম। কিন্তু সেটা তো অনেক অতীত হয়ে গিয়েছে। এবং পরিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় 19শে মার্চ 2024 আমাকে ডেকে যখন বলেছিলেন যে দল প্রার্থী ঘোষণা করেছে, আপনি দলের একজন কর্মী হিসাবে, একজন বিধায়ক হিসাবে আপনাকে ভোট করতে হবে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে সম্মান জানিয়ে আমি নেমে পড়েছিলাম এবং আর পিছন দিকে তাকায়নি। অধীর চৌধুরীকে 2022 সালে দিল্লিতে বসে আরেকজন সিডব্লিউসির মেম্বার বা ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি জেনারেল সেক্রেটারি, তাকে বলে এসেছিলাম অধীর হারবে, আর সেই আমার কথাটার মর্যাদা রক্ষার্থে আমি সেটা করে দেখি। আপনি মূলত এই মুহূর্তে মুর্শিদাবাদের কথা বেশি করে বলছেন এবং সংখ্যালঘু মুসলমানদের কথা বলছেন। আপনার কি মনে হয় যে সংখ্যালঘু মুসলমানদের মর্যাদা রক্ষার্থে, তাদের অধিকার রক্ষার্থে পশ্চিমবঙ্গে নতুন দল, শুধুমাত্র মুসলিমদের জন্য নতুন দল হওয়ার প্রয়োজনীয়তা আছে? দেখুন, দল নতুনের প্রয়োজনীয়তা বা সেটাকে প্রতিষ্ঠা পাওয়া অনেক শক্ত চ্যালেঞ্জের বিষয়, কিন্তু আমি এইটুকু বলছি, দল হোক না হোক আমি তৃণমূলেই থেকে যাব, তৃণমূলেই থাকবো। কিন্তু আগেই বলেছি, কোনো বাংলার 35% মুসলিম, তারা যে পার্টিকে ভোট দেবে, যে নেত্রীকে নেত্রী মানবে, সেই নেতৃত্বরা যাতে মুসলিমদের উপযুক্ত মর্যাদা বা গুরুত্ব দেয়। তাদেরকে শুধু মুখে বলবে যে আমরা মুসলিমরা আমাদের দুধেল গায়ে, আমরা তাদেরকে ভোট নেব, আর তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, তাদের মধ্যে লড়াই লাগিয়ে রেখে প্যারালাল তাদের মধ্যে শক্তি ক্ষয় করার পলিসি করব, এই রকম আমার চোখের সামনে আসলেই আমি কিন্তু অল আউট মুসলিমদের পক্ষেই কথা বলবো। তাতে আমি বিধায়ক থাকি না থাকি, কোথাও জায়গা পাই না পাই,
আমি যতদিন বাঁচব আমি আমার কমের জন্য বা আমার ইসলাম মানুষের জন্য যে লড়াই 1400-1500 বছর আগে আমাদের শেষ নবী করে গেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন বিশ্বের মাঝারে, এবং আমরা ভারতবাসী হিসাবে এই ভারতবর্ষে কম মুসলিমের বসবাস নেই, বা যে ধরনের আমাদের, যদি আমি ওই 47 সালের পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে না যেত, আফগানিস্তান ভাগ না হতো, আজকে যদি 71 সালে এই বাংলাদেশের জন্ম হওয়ার কোনো প্রশ্নই থাকতো না, তাহলে আমার মনে হয় পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার থেকে বেশি মুসলিম এই ভারতবর্ষে বসবাস করত। এটা অঙ্ক বলছে। আপনি মুসলিমদের নিয়ে এত কথা বলছেন, এখন আপনার যারা সমালোচক তারা বলছে যে হুমায়ুন কবির নতুন নতুন মুসলমান হচ্ছে, মুসলমান প্রীতি জেগেছে। ওসব নিন্দুকেরা বলবে, অনেকজনেই বলে শুনেছি, কিন্তু আমি মায়ের পেট থেকে যেদিন জন্মেছি তখনও মুসলমান ছিলাম। যতদিন আমি বাঁচবই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাকে যতদিন চলাফেরা কথা বলারটা রাখবে, ততদিন আমি কারো কাছে সার্টিফিকেট নেওয়ার জন্য, বা কেউ তোষামদ করবে, বা কেউ আমাকে কোনো কিছুর বিনিময়ে মুসলিমদের কাছ থেকে দূরে সরাতে পারবে না। কথা শোনা যায় আর কি, যে আপনি নতুন দল যদি করেন তাহলে সেই দলের জন্য আপনাকে যারা সাপোর্ট দেবে তার মধ্যে আসাদুদ্দিন ওয়াইসি আছে, কিংবা বিজেপির কোনো নেতা আছে। দেখুন, অনেকের অফার আছে। আমি এটা আজকের দিনে আপনাকে মুখ খুলে আর নতুন বিতর্ক এখনই যেতে চাই না, কারণ আমি মুখ খুলে, আপনি শুরুতেই বলেছেন যে বিতর্ক হয়, তো আপনি যে ব্যক্তি বললেন তিনি অত্যন্ত ব্যারিস্টার মানুষ, আসাদুল্লাহ ওয়াইসি সাহেব, এবং তিনার যে লোকসভাতে যে বক্তৃতা, বা তিনি যে একজন মুসলিম হিসাবে গর্ববোধ করেন। কিছুদিন আগেই তিনি সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে, বা সেখানকার রাষ্ট্রনায়কদের সঙ্গেও তিনি যেভাবে মিলিত হয়েছেন, আমি মনে করি আসাদুল্লাহ ওয়াইসির মতো ব্যক্তির সঙ্গে আমাদের কোনো কম্পেয়ার চলে না। মহান আল্লাহ তাআলা এই ডিফারেন্স, উঁচু নিচু, যোগ্যতা কম বেশি সবই করে রেখেছেন, কিন্তু ইসলাম হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম। যারা ঈমান নিয়ে বেঁচে থাকে এবং ন্যায়ের পক্ষে তাদের আজীবনকে উৎসর্গ করে, আমরা কোনো মূর্তির কাছে আমরা মাথা নত করা আমাদের কোরআন হাদিসে নিষেধ আছে। আমাদের শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই আদর্শের উপরে দাঁড়িয়েই কোরআনকে সাথে করে আমাদেরকে মরতে হবে। আমি অনেকেরই অনেক রকম আমাকে নিয়ে সমালোচনা, আমাকে নিয়ে অনেক ধারণা, অনেকেই আমাদের সঙ্গে ভেতরে ভেতরে মানে আলোচনায় আসে, বসে কথা বলে, অনেকে আছে। শুধু অফার পান। হ্যাঁ, আমার মনে হয় আমি যদি সঠিক জায়গায় না থাকতাম তাহলে এত সব লোক, শুধু আসাদুল্লাহ ওয়াইসি সাহেব না, আরও বোম্বাইয়ের অনেক পার্টি আছে যারা একসময় কেন্দ্রের মন্ত্রী সবাই ছিল, ওই যে শারদ পাওয়ার, তাদের ভাইপো অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল বলেন, আরও অনেক নেতা বলেন, অনেক নেতাই আমার কাছে বিভিন্নভাবে আমাকে কাছে পাওয়ার বা তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতাটা তারা কাজে লাগাতে চাই। তো আমরা দেখেছি একটা সময় মাত্র 8 বছরে আপনি 5 বার দল বদল করেছিলেন। এই দল বদল ব্যাপারটা, এটা কি ভালো বলে মনে করেন? মানে স্বাস্থ্যকর? মোটেই স্বাস্থ্যকর নয়, এবং তাতে আমাকে অনেক সমস্যার পড়তে হয়েছে, কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়েছি। আমি হয়তো 8 বছরে 3 বার হয়েছে,
আমার দল কংগ্রেস, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার কংগ্রেসে ফেরত গিয়েছিলাম, মধ্যে বিজেপিতে গিয়েছিলাম। তাহলে 3টে দল। আমি আপনাকে গুনে গুনে এখনই বাংলার রাজনীতিতে তৃণমূলের এমপি আছে, তৃণমূলের এমএলএ আছে, তৃণমূলের মন্ত্রী সবাই আছে, তৃণমূলের গোটা এই অধিকারী পরিবার, তারা প্রথমে কি ছিল? কংগ্রেস ছিল। তারপরে কি হলো? টোটাল পরিবারটা শিশির অধিকারী সহ সবাই তৃণমূল। তার ভাই দিব্যেন্দু থেকে শুরু করে যে বর্তমানে বিজেপির এমপি সোমেন্দ্র, তিনারাও তৃণমূল, কাঁথির চেয়ারম্যান, শুভেন্দুও তাই। তাহলে গোটা পরিবারটা আজকে কি? বিজেপি। তাহলে তাদের কি সমালোচনা করা উচিত না? তাদের কি সমালোচনা হওয়া উচিত না? কিন্তু তাদের অ্যাডভান্টেজ, তারা হিন্দু পরিবারে বিলং করে, তাই গর্ব করে সে হিন্দু 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 বলছে, আর মুসলিম সমাজকে আক্রমণ করছেন কোনোভাবে। আমি মনে করি আমি যখন পলিটিক্যালে ঢুকেছি, পলিটিক্যালের ম্যান হিসাবে আছি, আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে আমি যেটা দল চেঞ্জ করেছি বা করতে বাধ্য হয়েছি, কোনো কারণে করেছি, অকারণে বা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি করিনি, মানুষের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্যই আমি এটা করেছি। এতে আমার কোনো বিড়ম্বনাও নেই, আমার কোনো এনি খারাপ লাগার কোনো বিষয় নেই। এই যে শুভেন্দু অধিকারীর কথা বললেন, একজন বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে আপনি 100 কত নাম্বার দেবেন? ও 150 পাওয়ারও অধিকারী না, কারণ এত বাজে কথা বলছে সমাজে সমাজে ঠুসে দেব তো বলতে বাধ্য। সে আগে বললে আমি তো বলবোই। এই যে ও এখন বলছে যে 1 কোটি মানুষ নাকি ভুয়ো ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, ইত্যাদি ইত্যাদি, বাংলাদেশে আছে, এসব ফালতু কথা বলছে। একজন পলিটিক্যাল ম্যান, একজন ক্যাবিনেট র্যাঙ্কে বিলং করছে, লিডার অফ দ্য অপোজিশন, সে এত বাজে কথা কেন বলবে? সমাজের মধ্যে এত দ্বন্দ্ব লাগানো, জাতিগতভাবে এত কথা বলা, ওইসব চেয়ারে বসে কি বলা যায়? আপনি একটু আমাদের দর্শক বন্ধুকে বলুন যে এই যে SIR বা NRC, এটা নিয়ে মানুষ যে চিন্তিত এখন, সেটা নিয়ে কি করবে? আমার মনে হয় সবটাই পলিটিক্স। এইসব SIR নিয়ে বা ভোটার লিস্টের নাম কেটে দেওয়া অত সহজ ব্যাপার না। ইলেকশন কমিশন যদি ইচ্ছাকৃত একজন যোগ্য ভোটারকে মাইনাস করে, আমি বলছি ক্ষমতাও নেই সেই সব যে BLO বা যারা গ্রাসরুটে ওই বাড়ি বাড়িতে গিয়ে বা 6 ফর্ম 6, 6 ফর্ম 7, 8 সংযোজন সংশোধন, যে সমস্ত ফর্মালিটি আছে বা যা ইলেকশন কমিশনের নির্দেশকে রক্ষা করতে গিয়ে যেগুলো মেনটেন করতে হয়। আমি মুর্শিদাবাদে বাস করি, আমি মুর্শিদাবাদে বলছি শুভেন্দু অধিকারীর ক্ষমতা নেই যে কোনো উল্টোপাল্টা নাম, উল্টোপাল্টাভাবে ক্ষমতা প্রয়োগ করে কারোর নাম বাদ দেবে। কারণ আমরা ওখানে কোনো ভোটার সেরকম খুব 0.001% থাকতে পারে মৃত ভোটার, যারা ডেথ হয়েছে হয়তো 2 বছর আগে, 1 বছর আগে, কে 6 মাস আগে, সেই ডেথ ভোটারদের যে নাম কেটে যাওয়ার কথা, সেক্ষেত্রে কিছু থাকতে পারে, সেগুলো অটোমেটিক কেটে দিক। আমরা ওইসব ভোটের উপরে নির্ভর করি না। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা ভোটটাকে উৎসবের মতো 80 থেকে 85-88% ভোট দিতে যাই বুথে। তাহলে 0.01% বা 2%, 7.5 কোটি ভোটারের মধ্যে যদি 7,500 ভুয়ো নাম থাকে, সেটা কি কোনো পার্সেন্টেজ হলো? এমনি নামই তো নাম। তো এমনিতেই তো 15%, 20% হিন্দু ভাইদের 70 বেশি পোল হয় না। আপনি অ্যাভারেজ ভোটের রেজাল্ট প্রত্যেকটা DM অফিসে স্টল করা আছে, নেটে আছে, আপনি দেখুন প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট দেখুন, পার্সেন্টেজ দেখুন, যে 65 থেকে 70, 72। আর প্রত্যেকটা মুসলিম ভোটারের
পার্সেন্টেজ দেখুন 80, 82, 85, 88 পর্যন্ত পোল। আমার বুথে 88 পর্যন্ত পোল করায়, সব জেনুইন ভোটার। আমরা আগের থেকে তাদেরকে বলি যে ভোটের দিনে ভোটটা দিতে হবে, তারা এসে নিজের ভোট নিজে দেয়, কোনো ভুয়ো ভোটার নাই। ওই তো বলছি, বাই চান্স কিছু ভোটার ডেথ কেস থাকতে পারে, নামটা তাদের মাইনাস হওয়া উচিত, কেটে যাওয়া উচিত, কেটে দিক না। আমরা তো সেই ভোটের উপরে ইলেক্টেড নই, আমরা সেই ভোটকে পরোয়া করি না। যেটা চলছে না এটা সবটাই পলিটিক্যাল। কিন্তু 2026 সালের ভোটের আগে এই যে বিজেপি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে, মুসলমানরা ভয় পাচ্ছে, এবং আমি মুসলমানদের উদ্দেশ্যে বলবো কোনো মুসলমানের, জেনুইন মুসলমান, এখানকার স্থায়ী মুসলমান ওই শুভেন্দুর প্ররোচনামূলক কথায় গুরুত্ব দেবেন না। কারণ আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই, আমাদের এখানে কোনো বাংলাদেশের গত 20 বছরে কোনো বাংলাদেশের মুসলমান মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কোনো মুসলিম এখানে এসছে বলে আমার জানা নাই। শুভেন্দুর যদি এই তথ্য থাকে তাহলে 11 বছর ধরে শুভেন্দুর দল, নরেন্দ্র মোদীর সরকার আছে, অমিত শাহজিরা আছে, তারা কি করছে? তারা বর্ডারে আটকায় না কেন? বেআইনি অনুপ্রবেশকে তারা করতে দেয় কেন? কাউকে আজকে দেখলাম একজন কি বড়ুয়া বাংলাদেশের, তার সেখানে ধরা পড়েছে কলকাতা এয়ারপোর্টে, তার সেখানে আছে, পাসপোর্ট আছে, সে আবার এসে ইন্ডিয়ান পাসপোর্ট করে নিয়েছে। এটা তো কেন্দ্র সরকারের ম্যাটার, এটা তো রাজ্য সরকারের কিছু বিষয় না। বিদেশ মন্ত্রক বা সেন্ট্রাল যে হোম ডিপার্টমেন্ট, তারাই তো বর্ডার রাখলাই। তাহলে কোনো মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো মানুষ বেআইনিভাবে অনুপ্রবেশ করে এখানে কি করে পাসপোর্ট দপ্তরটা কারা চালায়? সেন্ট্রাল গভর্নমেন্ট চালায় তো, না রাজ্য সরকার চালায়? তাহলে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো দায়বদ্ধ। তাহলে সেখানে বাংলাদেশেরও পাসপোর্ট থাকছে, আবার ইন্ডিয়ারও পাসপোর্ট নিয়ে এসে যে কোনো জায়গায় প্লেনে চড়ে যাচ্ছে। অভিবাসন দপ্তর কি করে? সেই দায় কি রাজ্য সরকারের উপরে চাপাবে? তৃণমূল কংগ্রেসের উপরে চাপাবে? মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য বলছে যে এই ভোট যদি কেটে যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশ। আমি বলছি তুমি 39% ভোট পেয়েছো 2038 পয়েন্ট কত 2024-এ। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছি, তুমি অপেক্ষা করো, 2026-এর ইলেকশনে তোমার ওই পার্সেন্টেজ নেমে 35-এ আসবে। আর আমরা 44 পেয়েছি 2024-এ, আমরা 44-ই ধরে রাখবো। বাড়তে পারে, হ্যাঁ বাড়তে পারে, না পারুক। ভবিষ্যৎবাণীর আগে অনেকবার আমরা দেখেছি খেটে গেছে, হ্যাঁ ও আবার খাটবে। আমি বলছি আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবার পশ্চিমবাংলার মসনদে বসবে, এবং শুভেন্দু অধিকারীদের এই যে অসত্য কথাবার্তা পরিবেশন করা আর ডাইরেক্টলি মুসলিম সমাজকে আক্রমণ করা, এবং কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থাকার সুবাদে আরএসএসের মদতপুষ্ট হয়ে এই রাজ্যেও কিছু প্রশাসনের আধিকারিকরা যেভাবে কাজ করছে, যেভাবে এই সরকার বিরোধী, সরকারের চেয়ারে বসে সরকারের বিরোধিতায় মেতে উঠেছে শুভেন্দুর সঙ্গে, আগামী দিনে তারা উপযুক্ত শিক্ষা পাবে। আমরা পাশাপাশি আমরা আরো একটা দেখছি যে পরিযায়ী শ্রমিক, বিশেষ করে মুসলমানরা খুবই আতঙ্কের মধ্যে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, মুসলমান সমাজের মানুষকে বারবার বলবো, তারা এই বাংলাতে আমাদের যে জনসংখ্যা, তারা আত্মনির্ভর হোক, এই বাংলাতেই বেশি বেশি করে তাদের কর্মক্ষমতা দেখাক, এবং নিজেদের বাড়ির পরিবারের সুরক্ষিত রাখা, তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে বহু কাজ করার সুযোগ আছে। এই যে কিছু রোজগার বাড়ানোর তাগিদে হরিয়ানা যাওয়া বা অন্য ইউপিতে যেভাবে হ্যাকেল হচ্ছে, যেভাবে আরএসএসরা, তারা তো মুসলমানদের নিধন করা, মুসলমানদের খতম করার উদ্দেশ্য নিয়েই তাদের এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংখ্যা চলে।
আমি এই জেলা রাজ্যতেও 2013 সালে যেদিন বামফ্রন্ট সরকারের অবসান ঘটেছিল তখন তাদের আরএসএসের শাখা অফিস, ব্রাঞ্চ অফিস ছিল 500 মতো। আজকে তারা এখানকার যে হিন্দু সমাজ, যে সনাতনী সমাজের মানুষরা, এক শ্রেণীর যারা এডুকেটেড ম্যান, যারা অনেক জেনারেল হিন্দু বা যারা শিক্ষিত মার্জিত ভদ্র, তাদের বাদ দিয়ে একটা পার্সেন্টেজ আছে, তারা দেখুন এই বাংলায় প্রায় 12,000 আরএসএসের শাখা অফিস হয়ে গেছে। তাদের একটাই লক্ষ্য, মুসলমানকে ধ্বংস করো, মুসলমানদেরকে ডিস্টার্ব করো, মুসলমানদের মানে তাদের পায়ের তলার নিচে থাকতে দাও, মুসলমান ছেলেরা যাতে কেউ মেধাবী না হয়, তারা যাতে এডুকেটেড হাই ফাই জায়গায় না পৌঁছায়, আইএস না হয়, আইপিএস না হয়, কোনো ইঞ্জিনিয়ার না হয়, কোনো ডাক্তার না হয়। কিন্তু তারা কি রুখতে পেরেছে? আজকের দিনে মুসলমান সমাজ এর অনেক ছেলে পেলে তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, WBCS হচ্ছে, আইএস হয়েছে, আইপিএস হচ্ছে, আটকাতে পারছে না। পড়াশোনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে ওবিসি একটা ফ্যাক্টর যেটা নিয়ে সমস্যা হচ্ছে বা আগে বৃহৎ আকারে সমস্যা হচ্ছে। সমস্যা নিশ্চয়ই কেটে যাবে। আমাদের সরকার ওবিসির পক্ষে আছে। জুডিশিয়ালের কিছু সমস্যা হচ্ছে, সেটা শেষ কি হয় দেখতে হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আজ থেকে 25-30 বছর আগে তো এই ওবিসির কোনো কোটা ছিল না, রিজার্ভ ছিল না। তখনও তো মুসলমান সমাজ ছিল, তখনও ইঞ্জিনিয়ার ছিল, তখনও প্রফেসর ছিল, তখনও অনেক কিছু তাদের মেধাকে তুলে ধরেছিল। নিশ্চয়ই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওবিসিকে রাখতে চায়, সংরক্ষণ বা ওবিসি সংরক্ষিত সিট পঞ্চায়েতে আছে, পৌরসভায় আছে, তো আগামী দিনে নিশ্চয়ই ওবিসিদের যে সঠিক ওবিসি যারা, তারা যাতে সেই সরকারি সুবিধার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বশীল নেত্রী, তিনি চেষ্টা করছেন, আশাবাদী। নিশ্চয়ই। আরো একটা সমস্যা, সেটা হলো ওয়াকফ আইন চালু হয়ে গেছে, সমাধান কোন পথে? দেখুন, ওয়াকফ আইন যেটা কেন্দ্র সরকার করেছে, এই ওয়াকফ আইনের সার্বিক বিরোধিতা মুসলিম সমাজের মানুষকে করতেই হবে। কিন্তু এখানে তো বলছেন আন্দোলন করা যাবে না। ওটা বলছেন উনি, ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান সমাজ, আমাদের নিজেদের ভালো মন্দ আমাদেরকে ভালো করে দেখতে হবে, বুঝে নিতে হবে। উনি বলছেন, মানে উনি যেটা বলেছেন, কী কারণে বলেছেন আমরা তো বুঝতে পারছি, যে আন্দোলনের নামে কিছু অশিক্ষিত মুসলিম বা কিছু উগ্র মুসলিম, তারা কারো মদতে গিয়ে আন্দোলনের নামে গিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করছে, তারা আইনকে চ্যালেঞ্জ করছে, তারা নিজেদের বিপদ ডেকে আনছে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি বলেছেন যে তোমরা আন্দোলন এখানে করতে পারো না, আমার উপরে ভরসা রাখো, আন্দোলন করতে গেলে দিল্লিতে করো। কিন্তু আমার ওয়াকফের যারা গরিব মানুষ যে সম্পদ আছে, যেটা তারা রক্ষণবেক্ষণ করে বা তারা ভোগ করে, সেই সম্পত্তি যদি কেউ কেড়ে নিতে চায়, ওয়াকফের উপরে একটা মুসাফিরখানা আছে, ওয়াকফের উপরে কোনো মসজিদ আছে দীর্ঘদিন ধরে, তো সেটা যদি কেউ ভাঙতে চায়, সেটা যদি কেউ ছিনিয়ে নিতে চায়, মুসলিম তার দেহে রক্তবিন্দু থাকতে মুসলিমদের মসজিদ কেউ ভাঙতে এলে মুসলিম শুনবে না। মুসলিমদের কেউ নামাজ পড়ার উপরে নিষেধাজ্ঞা দিলে মুসলিম কোনো মতেই জীবনের বিনিময়ে হলেও এই 5 ওয়াক্ত নামাজ পড়াটা, আজান দেওয়াটা তারা বাধ্যতামূলক। এটা নবী সাহেবের আমল থেকে প্রতিষ্ঠিত। কাজেই মুসলমানকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমি নিজে একজন মুসলমান হিসেবে আমি কোনো অন্যায় করতে চাই না, কারোর উপরে জুলুম করতে চাই না, কিন্তু আমার যে সম্মান, আমার যে জাতি হিসাবে আমার যে গৌরবময় আমার উপস্থিতি, সেটাকে কেউ কলঙ্কিত করলে, সেটাকে কেউ ছিনিয়ে নিতে চাইলে, সেটাকে কেউ জোর খাটাতে চাইলে আমি তো রুখে দাঁড়াবো। এবং সমগ্র বাংলার মুসলিম সমাজকে বলবো স্বনির্ভর হতে, বাইরে যাওয়ার দরকার নাই, ওদের রোশানলে পড়ার দরকার নাই। একটা ইয়ং ছেলে সে ওখানে বাড়ির রোজগার করতে গিয়ে
মা বাবা ছেলে স্ত্রী সন্তানদের প্রতি ভালো রাখতে গিয়ে তার নিজেদেরই লাইফ ডেঞ্জার হচ্ছে। অতর্কিত কেউ পরিকল্পনা করে এসে কাউকে মারছে, পুলিশ দিয়ে। বলছেন যে ফিরে আসুন, এখানে কাজ আছে, আপনি বলছেন উনি সঠিক বলেছেন। বাইরে যারা এখানে কাজ করছেন তাদেরকে কি তাড়িয়ে দেবেন? না, মোটেই তাড়াবো না। এটাই দেখানোর যে বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের সঙ্গে অন্য রাজ্যের মানুষের কতটা পার্থক্য। কারণ আমাদের 1 কোটির উপর মানুষ বাস করে অন্য অন্য জায়গায়, বিহার বলুন, ইউপি বলুন, দিল্লি বলুন, উড়িষ্যা বলুন, হরিয়ানা বলুন, অনেক মানুষ বাস করে। তেমনি আমাদের হয়তো 30 লাখ মানুষ যায় বাইরে, তারা নিজেরা স্বনির্ভর হোক, এখানে নিজের নিজের জায়গায়। আমি বলছি একটা নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, সে কেরলে গিয়ে 1200 টাকা রোজ পায়, কিন্তু এখানেও তো 750 টাকা পাবে। ঘরের খেয়ে 750 টাকা, ওভার টাইম করুক না আরও 3 ঘন্টা, তাহলে দেখবেন 1000 টাকা রোজগার করতে পারবেন। ওই 1200 টাকা রোজগারের জন্য অত জীবনের ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই। এই যে আপনি বলছিলেন যে নামাজ মসজিদ এগুলো মুসলমানরা ছাড়বে না, আপনি বলেছিলেন যে 6ই ডিসেম্বর আমি বাবরি মসজিদ শিলান্যাস করব। এখনো বলছি করব, কারণ এটা আমি মহান আল্লাহ তাআলা যদি নিশ্চয়ই আমার ইচ্ছাকে পূরণ করবে। আমি 6ই ডিসেম্বর 2025 বেলডাঙ্গায় মির্জাপুর মোড়ে একটা জায়গা মোটামুটি কথা বলে রেখেছি। আমার প্রথমে টার্গেট ছিল যে 6-7 বিঘা জায়গার মধ্যে করব। এখন আমার টার্গেট ওটা 15 বিঘা থেকে 18 বিঘা জায়গার মধ্যে। প্রথমে বাবরি মসজিদে শিলান্যাস হবে, সেখানে বোর্ড লাগানো হবে, সেখানে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের জমায়েত করে আমরা শিলান্যাসটা করব। শিলান্যাসে মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন? অবশ্যই ডাকবো ওনাকে, নিশ্চয়ই যাবেন। তো সেটা করব। পাশাপাশি একটা গরিব মানুষদের ন্যূনতম পয়সায় যাতে সুস্থ চিকিৎসা পরিষেবা পায়, তার জন্য একটা 200 বেডের একটা হসপিটাল করব। পাশাপাশি একটা 100 বেডের একটা মুসাফিরখানা করব, যাতে বাংলার বাইরে বা মুর্শিদাবাদের বাইরের কোনো জায়গা থেকে ওই মসজিদকে পরিদর্শন করতে গিয়ে যদি তাদের মনে হয় যে আমাকে একটা রাত এখানে কাটালে ভালো লাগবে বা আমি থাকবো, ওখানে একটা হেলিপ্যাড ঠাঁই এবং একটা মুসাফিরখানা, একটা হসপিটাল আর বাবরি মসজিদ, এটা হবেই। বাবরের উত্তরসূরি হুমায়ুন। হ্যাঁ, এটাই বলতে পারেন। আচ্ছা, মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনি খুশি? নিশ্চয়ই খুশি। বিশ্ববিদ্যালয় হয়েছে, নিশ্চয়ই খুশি, কিন্তু এখনও সেটা বিল্ডিং হয়নি, একটা অন্য জায়গাতে এটা চলছে। নিশ্চয়ই রাজ্য সরকার বাজেটে রাখবেন বা ফান্ড অ্যালোটেড করবেন এবং স্থায়ী বিল্ডিং হবে, বিশ্ববিদ্যালয় হবে। মুর্শিদাবাদের মতো ঐতিহাসিক জায়গায় একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই প্রাপ্য ছিল। আগে দেখলাম যে দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ, জয় শ্রীরাম বলানো হবে জোর করে, আবার তার পরপরে দেখছি দক্ষিণ 24 পরগনাতে বজরং দলের লোকজন আক্রমণ করেছে টোটো চালক মুসলমানের উপরে। মানে আপনাদের যে প্রশাসন, তার কি ফেলিওর? না, প্রশাসন ফেলিওর না, প্রশাসন ফেলিওর কথাটা বলাই যাবে না, কিন্তু কিছু প্রশাসনের মধ্যে কিছু লোক ঢুকে আছে যেটা RSS এর ভাবাপন্ন। তারা RSSকে ভয় পায়, তারা নিজেদের চেয়ারকে ধরে রাখার জন্য উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, ভেতরে RSS এর দ্বারা পরিচালিত। এই সমস্ত প্রশাসনের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা হলেও বদনাম হচ্ছে। মুসলিম সমাজের লোককে বলবো, নিজের শক্তিতে কারোর উপরে কোনো আক্রমণ না করে নিজের শক্তিতে যেন নিজেরা বেঁচে থাকে, অন্যায়ের রাস্তায় হাঁটবে না। কেউ যদি আমাদের উপরে জুলুম করতে আসে আমরা তাকে রিয়াত করব না। আপনি যত দিন যায় মানুষ তো পোক্ত হয়, মানুষ বড় হয়, তো যত দিন যাচ্ছে আপনার এই যে রাজনৈতিক অভিজ্ঞতা বাড়ছে, আপনি যে সমস্ত কথা আগে আগে বলেছেন সেই কথাগুলো নিয়ে প্রচুর বিতর্ক হয় আর কি। এই যেমন বলেছেন 70%, 30% ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ঠুসে দেবো, আপনার কি মনে হয় এগুলো সব ভুল বলেছেন? ভুল কোনো মতেই বলিনি।
আমার 70% 72% মুসলমানের বাস, সেখানে 28% লোকদের হয়ে যোগী আদিত্যনাথ একটা সাংবিধানিক চেয়ারে, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজ্য, হাই পপুলেশন, সেই রাজ্যের লোক সে এসে যদি দায়িত্ব জ্ঞানের মতো আমার মুসলিম সমাজকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দেবো, সাত পীড়া শিক্ষা দিয়ে দেব, এ কথা যতদিন উড্র না করবে, যতদিন এই ধরনের কথা বলবে, আমি বলছি ওটা আমি ঠিক বলেছি, আবার বলবো ভবিষ্যতে প্রয়োজন হলে। যদি যোগী আদিত্যনাথ সংশোধন না হয়, যদি বিজেপির কোনো নেতা সংশোধন না হয়, এই শুভেন্দু অধিকারীর মতো লোক যদি বলে মুসলিম এমএলএদের চ্যাংদুলা করে রাস্তায় ফেলবো, তাহলে তাকে ঠুসে দেওয়ার কথা আমি একবার না 100 বার বলবো। এই যে আপনার কথা ভাইরাল হয়ে যায় বারবার, বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের কল রেকর্ড ভাইরাল হচ্ছে, আপনার কল রেকর্ডও ভাইরাল হচ্ছে। ওটা আমার ব্যক্তিগত বিষয়, আমার ধৈর্যের বাঁধ যখন কেটে যায় তখন আমি আর কোনো, কিন্তু আপনি তেমনি খুব আস্তে আস্তে কথা বলেন, নম্র কথা বলেন, সব সময় চেষ্টা করি, সব সময় চেষ্টা করি। কিন্তু কেউ যদি উত্তপ্ত করার চেষ্টা করে, কেউ যদি আমার জমির দখল নিতে আসে, তা আমি তো দুর্বলের লোক না। আমি আমার জমিকে রক্ষা করার জন্য, আমার সম্পদকে রক্ষা করার জন্য আমি পুলিশের ভরসায় থাকব। পুলিশে এসে আমাকে পাশে দাঁড়াবে, দিয়ে আমার জমি দখল রেখে দেবে, এটা তো আমি, পুলিশের তো ল্যান্ডের ব্যাপারে আসার কোনো কোর্ট অর্ডার ছাড়া আসার কোনো এখতিয়ারই নাই। কাজে আমার সম্পদকে কেউ যদি ছিনিয়ে নিতে চায়, তা আমি তো করা হবই, আমি তো শক্ত হাতে তার মোকাবেলা করবই। আপনি মুসলমানদের নিয়ে ভাবিত, মুসলমানদের নিয়ে অনেক কিছুই আপনি ভাবছেন বা চিরকালই ভাবেন আর কি। তাদের মনে যে ক্ষোভ আছে এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জন্য আর সরকারের বিরুদ্ধে, যেমন এই পুজোতে 1,10,000 টাকা দেওয়া হলো, মানে কয়েক বছরে কয়েক গুণ টাকা বেড়ে গেছে, এই ক্ষোভটা কি করে প্রশমিত হবে? সেটা বললাম তো, যে সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে 35%-এর জন্য আরও বেশি করে যাতে বেশি গুরুত্ব দেয়, বেশি ভাবে, শুধু মুখে বললো আমরা দুধেল গাই, সেটার ডেফিনিশন ভালো করে সঠিকভাবে। তো মুসলিম সমাজকে বলছি আরও বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানো, পাশাপাশি মুসলমান সমাজ যে জায়গায় ডিপ্রাইভড হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেইগুলোকে বেশি করে তুলে ধরো, এটাই তো বলেছি, এটাই তো আমার বলা। আপনার বহু বছরের বর্ণময় রাজনৈতিক জীবন, অনেক পট পরিবর্তন হচ্ছে। আপনি বলছেন আমার এখনো পর্যন্ত অফার আসে, যেমন আমরা শুনলাম যে ওয়াইসি সাহেবের অফার এসছে বা বিজেপির অফার আসে, আমরা শুনেছি আইএসএফেরও নাকি একটা অফার এসছে আপনার কাছে। বললাম তো, আমি কাউকে ইন্ডিকেট করতে চাইছি না। আমার মতো ব্যক্তি, আমি মনে করি আমি সঠিক জায়গায় আছি, তা নাহলে এত দলের নেতারা আমাকে নিয়ে কেন ভাববে? তাহলে আমাকে পাগলের ক্লাব বলে উড়িয়ে দিত, বলতে সম্বন্ধে কোনো আলোচনা করার দরকার নাই। আমি এখনও এই সমস্ত বিভিন্ন দলের নেতারা তাদের বিভিন্ন মাধ্যম দিয়ে আমার সঙ্গে তারা সংস্পর্শে আসতে চাইছে বা আমার পাশে থাকতে চাইছে, আমার হেল্প নিতে চাইছে, আমাকে হেল্প করতে চাইছে, এটাই তো আমি গর্ববোধ করি যে আমি সঠিক পথে আছি। তা নাহলে তো এত লোক আমার প্রতি এত আকৃষ্ট হতো না, বা আমাকে নিয়ে এত মুম্বাই থেকে ছুটে চলে আসে দেখা করার জন্য, কাশ্মীর থেকে ছুটে চলে আসে শুধু আমার সঙ্গে আধ ঘন্টা কথা বলার জন্য। তো এটা আমার গর্ব। রেজিনগর থেকে আপনার পথ চলা শুরু, আর এখন ভরতপুরের আপনি বিধায়ক। এই যে বহু বছরের আপনার রাজনৈতিক জীবন এবং আগামী দিনে আবার রেজিনগরে আমার যে স্বদেশ বা আমার যে নিজস্ব জায়গা, আমি যেখানে জন্মেছি, যেখানে থাকি স্থায়ীভাবে, সেখানেই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব, নেত্রীর কাছে আবেদন করব যে আমাকে 2021-এ পাঠানো হয়েছিল পাশে, সেখানে আমি স্বমহিমায় আপনার প্রতীক নিয়ে জিতে এসেছি। এবার আমাকে আমার হোম সিট আমাকে লড়াই করার সুযোগ দেন, এর দাবি আমি করব। আপনারা দেখছেন ফেস টু ফেস। আমরা ফেস টু ফেসে আজকে পেয়েছিলাম বিতর্কিত আমাদের সবার পরিচিত বিধায়ক হুমায়ুন কবির। তার যে লড়াকু মানসিকতা, তিনি আরো অনেক লড়াইয়ের জন্য তিনি অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আপনি যে আমাদের মতো লোকের সঙ্গে আমাদের কিছু কথা শুনলেন, কিছু কথা জানার চেষ্টা করলেন, নিশ্চয়ই আপনারা সঠিকভাবে এটা মানুষের কাছে তুলে ধরুন। মানুষ শেষ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, তেনারা ভালো বলবেন না খারাপ বলবেন ভবিষ্যতেই তার। বেশ, দেখতে থাকুন জিআই।